হ্যাঁ না ভোটের প্রথমত তো লিগ্যালিটি নাই, সেকেন্ড হলো জনগণের ব্যাপক সাড়া নাই। এবার বিএনপিকে জামায়াতকে ফেস করতে হবে পার্লামেন্টে। একটা মব কালচার তৈরি করেছিল। এটা বিচার বিভাগও এটা আঁকড়াতে পারবে, বিচার বিভাগ সেই ক্ষেত্রে এটা একমাত্র এই কারণেই করা হয়েছিল, একটা বিতর্ক সৃষ্টি করে এবং যাতে করে এই ধরনের নির্বাচনটা সঠিকভাবে দিতে না হয়, এই ধরনের একটা কূটকৌশলের মাধ্যমে এই যারা বিদেশি নাগরিক, তারা বিদেশি পাসপোর্ট হোল্ডার, বিদেশের স্বার্থ রক্ষার জন্য বাংলাদেশকে দুর্বল করার জন্য আজকে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েছে, মেজরিটি পেয়ে এই দল কিন্তু বিদেশিরা তাদেরকে হালকা দেখতে পারবেন না এবং তাদের সঙ্গে তারা ডিল করতে পারবেন, তারা জনগণের প্রতিনিধি। কিন্তু যারা জনগণের প্রতিনিধি ছিলেন না, তারা তো মেরুদণ্ড সোজা করে সেটা করতে পারেন নাই। তাদেরকে তো অনেক কিছুই করতে হয়েছে। এই মায়ানমারে করিডোরের ব্যাপারে যা বলার, এই 1% তুলা কিনতে হবে, গম কিনতে হবে। ধরেন গম আমরা যদি কাছাকাছি দেশ থেকে আনতাম কত খরচ পড়তো, তুলা যদি আমরা চায়না থেকে আনতাম কত খরচ পড়তো, আর সে আমেরিকা থেকে আনতে আমার কত খরচ পড়বে। সব কিছু জলাঞ্জলি দিয়ে, দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে তারা কতগুলো বিমান এখন আমাদের কেনার প্রয়োজন নাই, তারা সেই চুক্তিও করে ফেলছে যে ওখান থেকে কিনতে হবে। এইটা করেছে, সেইটা হলো তাদের দুর্বলতার কারণে। সরকার যদি দুর্বল হয়, তাহলে বিদেশিরা তার উপরে অনেক কিছু চাপ প্রয়োগ করে তাদের স্বার্থ হাসিল করে। আর ব্যবসা তো জানেন, বিদেশিদের টার্গেটই হলো ব্যবসা। ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, আমেরিকা বলেন, চায়না বলেন, ইন্ডিয়া বলেন, সবারই ব্যবসাই হলো টার্গেট। এবং আমাদের এখানে একটা বড় মার্কেট। অতএব সেক্ষেত্রে তারা সে কাজগুলো সফলভাবে করতে পেরেছে। কিন্তু নির্বাচিত সরকার যখন এসছে, তারা জনগণের ম্যান্ডেটের কথা চিন্তা করবে এবং আগামী নির্বাচনের কথা চিন্তা করবে। কারণ আজকে যে কাজগুলো আপনি করবেন, আগামী নির্বাচনে সেইটাই অ্যানালাইসিস হবে। অতএব সেই ক্ষেত্রে তারা কিন্তু আর ওইভাবে করবে না, জনগণের ম্যান্ডেটের বাইরে গিয়া জনগণ যেটা চায় না, দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়া, সেটা তারা করার চেষ্টা করবে না। এটাই হলো স্বাভাবিক কথা। এবং সেটা করলে অবশ্য তারা বিপদে পড়বে পরবর্তী নির্বাচনে। এখন আমার কথা হলো যে নির্বাচন যে হয়েছে, নির্বাচনের মাধ্যমে এই যে হ্যানা ভোটের কথাটা এসলো, আমার দৃষ্টিতে হ্যানা ভোট তো অপ্রাসঙ্গিক হয়ে গেছে। কারণ হ্যানা ভোট তো যত লোক নির্বাচনে ভোট দিয়েছে, সবাই যদি ভোট দিত তাহলে বোঝা যায় তো এখানে সবার ইন্টারেস্ট আছে। এখানে দেখবেন তার চেয়ে অনেক কম সংখ্যক লোক ভোট দিয়েছে, তার মানে ইন্টারেস্ট নাই। এবং ইন্টারেস্ট থাকলেও এখন তারা যেটা রেখেছিল ব্যবস্থা, যে 60 জন হলেই তারা বসতে পারবে, বসুক এখন। সেটা বসলে তো বিএনপি তো 2/3 মেজরিটি পেয়েছে, বিএনপি তো সেটা অ্যালাউ করবে না। আর ওই বসতে হইলে পরে সরকার গঠনটাকে একটু বিলম্ব করতে হতো, কিন্তু সরকার তো অলরেডি বলে দিয়েছে বিলম্ব করবে না তারা। অতএব সেই ক্ষেত্রে ওই সুযোগটাও তাদের নাই। তবে হ্যাঁ, বিএনপি যেগুলো একমত পোষণ করেছেন, সেটা তো বিএনপি আজকেও দেখলাম যে তার যে নজরুল ইসলাম সাহেব সে ঘোষণা করলেন, আমরা যেগুলো একমত পোষণ করেছি, জনগণকে ওয়াদা দিয়েছি, সেগুলো আমরা করব। এবং সেগুলো করার মাধ্যমে আমি মনে করি যে সাংবিধানিক ক্ষেত্রেও একটা বড় অগ্রগতি অর্জন হবে, একটা চেক অ্যান্ড ব্যালেন্স হবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে। জনগণের যে প্রতিনিধিত্ব, সেটা আরো বৃদ্ধি পাবে যদি সেটা করে তারা। তার মানে কোনো বাইন্ডিংস থাকছে না এই হ্যানা ভোটের কোনো বাইন্ডিংস, এর মধ্য দিয়ে কোনো বাইন্ডিংস তৈরি হচ্ছে না বিএনপির উপরে। হ্যাঁ না ভোটের প্রথমত তো লিগ্যালিটি নাই, সেকেন্ড হলো জনগণের ব্যাপক সাড়া নাই, সে কারণে বাইন্ডিংসটা তো আসার কোনো সুযোগ নাই। আর ওই হ্যানা ভোটের ভিতরে যেগুলো বিএনপি অলরেডি একমত পোষণ করছে, সেটা তো বাইন্ডিং এর দরকার নাই, তারা তো বলেই দিচ্ছে তারা করবে। কাজে এখানে তো বাইন্ডিং এর কোনো প্রয়োজনীয়তা নাই। কিন্তু বিএনপি যেগুলো দ্বিমত পোষণ করেছে, সেগুলোর ব্যাপারে জনগণ ওই রকম ম্যান্ডেট দেয় না যে না এটা করতে হবে। যেমন পিয়ারের ব্যাপারে জনগণ ওই রকম ম্যান্ডেট দেয় না যে এটা করতে হবে। অর্থাৎ বিএনপি যেভাবে বলেছে সেইভাবেই তারা যদি করে, সেইভাবেই তো করবে, এর বাইরে তো করার কোনো সুযোগ নাই। আপনি বলছিলেন যে বিএনপির সামনে বড় চ্যালেঞ্জও আছে সামনে। কি চ্যালেঞ্জ ফেস করতে হবে বিএনপিকে সামনে আপনার মনে হয়? আহ, অনেক বেশ কয়েকটা চ্যালেঞ্জ। প্রথম হলো, আপনার যদি রাষ্ট্রের যে বর্তমান ভঙ্গুর অবস্থা, যেটা এই অন্তর্বর্তীকালীন সরকার করেছেন, বিশেষ করে অর্থনৈতিক, আইন শৃঙ্খলা এবং রাজনৈতিক যে আপনার ক্রাইসিস তৈরি করেছেন, এই তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তী সরকার করেছেন, এই সবগুলোই চ্যালেঞ্জ এখন বিএনপির মাথার উপর পড়বে, কারণ বিএনপি তো ক্ষমতা দখল করেছে। এখন ধরেন একটা বৃহৎ অংশ রাজনৈতিক দলকে কিন্তু অংশগ্রহণ করতে দেওয়া হয় না। দেখেছেন ভোট পড়েছেন 60%। যদি এত ভালোই নির্বাচন হয়, তাহলে আপনার 2008 2001 নির্বাচনে ভোট তো অনেক বেশি পড়েছে, 70-80% ভোট পড়েছে। তাহলে সেই ভোটটা তখন আসে নাই। তার মানে একটা অংশ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই, তাদের মতামত দেওয়া হয় নাই। কিন্তু গণতন্ত্রের সার্বজনীনতা কি? প্রত্যেকটা নাগরিকের মত প্রকাশের স্বাধীনতা আছে। এখন প্রত্যেকটা নাগরিকের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে গেলে তো সমস্ত রাজনৈতিক দলকে রাজনৈতিক কর্মকাণ্ড সমাবেশ করতে দিতে হবে। এটা বিএনপির জন্য একটা চ্যালেঞ্জ, কারণ অনেক দল তো এখন করতে পারছে না। দ্বিতীয়ত চ্যালেঞ্জ হলো দেশের আইন শৃঙ্খলা। আইন শৃঙ্খলাটাকে এমন একটা পর্যায়ে অন্তর্বর্তীকালের সরকার তাদের যারা সমর্থক কয়েকজন গ্রুপ, তারা বিশেষ করে ছাত্রদেরকে ব্যবহার করে একটা মব কালচার তৈরি করেছিল। এটা বিচার বিভাগও এটা আক্রান্ত, বিচার বিভাগও স্বাধীনভাবে বিচার করতে পারে না।
মবের কারণে আপনাকে কখন আক্রমণ করবে। সাংবাদিকরা তো অনেকটা মোটামুটি পরিবর্তন হয়ে গেছে, তারাও তো কথা বলতে পারে না। মিডিয়া হাউসগুলো তারা কথা বলতে পারে না, অনেক সাংবাদিক কথা বলে তাদের চাকরি হারিয়েছে, মিডিয়ার হাউসগুলো তাদেরকে রক্ষা করতে পারে নাই। তো সেই সার্বিক অবস্থায় মিডিয়ার স্বাধীনতা এস্টাবলিশ করা সেটা রাষ্ট্রের জন্য সবচেয়ে বড় জিনিস। কারণ রাষ্ট্র যদি বেনিফিট পাইতে চায় তাহলে মিডিয়ার স্বাধীনতা দিতে হবে। সেই জিনিসটা রিস্টোর করা এটা বিএনপির জন্য একটা বড় চ্যালেঞ্জ। অর্থনৈতিক অবস্থা, লক্ষ লক্ষ মানুষ বেকার হয়েছে। ব্যবসা বাণিজ্য, যারা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের সাপোর্ট করতো, তারা ব্যবসা বাণিজ্য তাদের সব বন্ধ হয়ে গেছে, ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে। কিন্তু আপনি রাজনৈতিক দল কারণে যদি আপনাকে গ্রেপ্তার করতে হয় করবেন, কিন্তু আপনার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করাটা তো দেশের ক্ষতি। এটা আপনি কেন করলেন? এটি করে তারা রং ডিসিশন নিয়েছেন। এই জায়গাগুলোতে রেস্টোর করা, যদিও বিএনপির অনেক নেতারা বলেছেন যে কাজটা সঠিক হয় নাই, তা আমি মনে করি সেই জায়গাটাও তাদের কাজ করা। যদি কেউ অপরাধ করে থাকে তাদের বিচার করবেন, কিন্তু প্রতিষ্ঠান যেন ধ্বংস না হয়, এগুলো তাদের একটা বড় চ্যালেঞ্জ। এর চেয়ে বড় চ্যালেঞ্জ হলো আন্তর্জাতিকভাবে যে বাংলাদেশের উপরে একটা নেগেটিভ ইম্প্যাক্ট হয়েছে। এই যে বাংলাদেশিরা কেউ বিদেশে যেতে পারেন না, তাদেরকে এখানে জঙ্গি জঙ্গি উত্থান হয়েছে এবং এই কারণে অনেক দেশ সতর্ক হয়ে তাদেরকে ভিসা দিচ্ছে না। এই যে ধারণাটা, এই যে ক্যাম্পেইনটা, এই যে মানসিকতা বিদেশের মধ্যে তৈরি হয়েছে, এটাও ফরেন পলিসির মাধ্যমে, তাদের ডিপ্লোমেসির মাধ্যমে, তাদের সঙ্গে কথা বলে এই জিনিসটাও কিন্তু বিএনপিকে পরিবর্তন করতে হবে। এবং সেটি যদি করতে পারে তখন আবার আমাদের বিদেশ যাওয়া এবং বিদেশে কর্মসংস্থানের সুযোগগুলো ভালোভাবে সৃষ্টি হবে। এবং এই অর্থনৈতিক ক্রাইসিস যেগুলো আছে সেগুলোও তাদেরকে একটা বড় চ্যালেঞ্জ এনে দিয়েছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে বিএনপির সামনে অনেক চ্যালেঞ্জ, অর্থনৈতিক, রাজনৈতিক, আইনগত ব্যাপার, বিচার বিভাগের যে দুরবস্থা হয়েছে সেটা পুনরুদ্ধার, সাংবাদিকদের স্বাধীনতা, সবগুলো বিষয় তাদেরকে খুব কেয়ারফুলি এবং খুব দ্রুত পদক্ষেপ নিতে হবে, যাতে রাষ্ট্র তার অরিজিনাল জায়গায় গিয়ে অগ্রগতির একটা সোপানে আমরা যেতে পারি। আরেকটা বিষয় আছে যে প্রথমবারের মতো বিএনপি, আগে বিএনপি আর জামায়াত তারা অ্যালায়েন্স করে একই সাথে সরকারও চালিয়েছে, বিরোধী দলেও ছিল, আন্দোলনও করেছে। এবার বিএনপিকে জামায়াতকে ফেস করতে হবে পার্লামেন্টে এবং পার্লামেন্টের বাইরে, বিশেষ করে সোশ্যাল প্ল্যাটফর্মেও কিন্তু যে ধরনের আপনি আগেই বলছিলেন। তো এই যে পার্লামেন্টে যেই জামায়াত এবং বিএনপি যে মুখোমুখি থাকবে, এটি কতটা বিএনপির জন্য চ্যালেঞ্জিং হবে আপনার কাছে মনে হয়, বা পার্লামেন্ট কতটা প্রাণবন্ত হবে মনে হয়? পার্লামেন্ট হয়তো প্রাণবন্ত হতে পারে, কারণ যেহেতু এদিকেও তো তাদের বিরোধী দলের সংখ্যাও তো কম না। তবে পার্লামেন্টে যেমন গত সরকারের সময় জাতীয় পার্টি বিরোধী দল ছিল এবং আওয়ামী লীগ, তাদের রাজনৈতিক এজেন্ডা বা তারা বিরোধী দল ইচ্ছা করেই সরকারের বিরুদ্ধে তেমন অবস্থান নেয় নাই, যার ফলে পার্লামেন্ট কিন্তু অ্যাক্টিভেট হয় নাই। তো এখন এখানেও কিন্তু বিএনপি, জামাত, এদের মধ্যে অনেক রাজনৈতিক ঐক্য রয়েছে। বিশেষ করে 5ই আগস্টের পরে তারা আন্দোলন করেছে একত্রে। শুধু নির্বাচনের সময় তাদের কিছু বাকযুদ্ধ হয়েছে এবং বেসিক্যালি অনেক স্লাগ ল্যাঙ্গুয়েজও একদল আলাগ দলের বিরুদ্ধে দিয়েছে। তো এটি মুখের ভাষা, কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু তাদের মধ্যে এই যে সংস্কার নিয়ে যদি বড় ধরনের বিরোধ না হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা পার্লামেন্টেও কিন্তু মোটামুটি এক ধরনের একই প্যারালালের পার্লামেন্টই আমরা দেখব, কারণ খুব বড় ধরনের পার্থক্য তো নাই। আর যদি সংস্কার নিয়ে জামাত ইসলামী বা অন্যরা যেটা চাচ্ছে সেই ধরনের সংস্কার নিয়ে যদি তাদের দৃঢ় অবস্থানে তারা থাকে এবং সেই ধরনের সিরিয়াস বিরোধিতা করে যে না আমাদের পিআর দিতেই হবে এবং বিএনপি দিবে যাবে না, ওই ক্ষেত্রে হয়তো তাদের মধ্যে বিরোধিতা হতে পারে। এবং বিরোধিতা হলে তখন হয়তো পার্লামেন্ট, দুই পক্ষ যদি বিরোধিতা থাকে, পার্লামেন্ট সেক্ষেত্রে হয়তো তখন কিছুটা অ্যাক্টিভ হতে পারে। কারণ বিরোধিতা না থাকলে তো আর অ্যাক্টিভ হওয়ার সুযোগ থাকে না। আর বিরোধিতা থাকবে তো পলিসির কারণে। এখন বিএনপি রাষ্ট্রে গিয়ে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কী পলিসি নেয়? ধরেন জামাত চাইবে যে মুক্তিযুদ্ধের ব্যাপারে যেন তেমন কিছু কোনো উদ্যোগ নেওয়া না হয়। আর যেহেতু বিএনপির প্রতিষ্ঠাতা হলো মুক্তিযোদ্ধা, অতএব তারা যদি চায় মুক্তিযুদ্ধের ব্যাপারে তারা তাদের সঠিক ইতিহাসটা এবং সঠিক জিনিসটাকে মানে এগিয়ে নিয়ে যাওয়া এবং তাদেরকে সম্মানিত করা, সেক্ষেত্রে এদের মধ্যে একটা বিরোধ সৃষ্টি হতে পারে, তাই না? এই সমস্ত কি বিরোধ সৃষ্টি হবে কি হবে না, এটা ভবিষ্যৎ দেখেই বলা যাবে যে পার্লামেন্ট আসলেই সেরকম একটা এফেক্টিভ কার্যকরী পার্লামেন্ট তৈরি হবে কিনা।